WWE স্যাটারডে নাইটস মেন ইভেন্ট, আর বলতে হবে আজকের মেন ইভেন্ট সত্যি অসাধারণই ছিল। আর হ্যাঁ, সকলের প্রিয় কোডি রোডস আবার ফিরে এসেছে, আর সেথ রলিন্সও পেয়ে গেছে তার নতুন বন্ধু। তো সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মূল বিশেষত্ব এটা ছিল যে আজকের স্যাটারডে নাইটস মেন ইভেন্ট খুব ফাস্ট পেসে চলেছিল। মানে বোরিং কিছু হয়নি, কোথাও সময় নষ্ট করা হয়নি। আজকে একদম শুরু থেকেই অ্যাকশন প্যাক ছিল পুরো শোটা, যেখানে আজকের ইভেন্টটা শুরুই হয় আমাদের স্যামি জেন সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ব্রন ব্রেকারের ট্যাগ টিম ম্যাচ দিয়ে। এবার এদের ম্যাচ দিয়ে শুরু যখন হচ্ছে তখন খারাপ শুরু কি হতে পারে? যেমন বললাম, যেহেতু খুব ফাস্ট পেস অ্যাকশন ছিল, তাই প্রথম থেকেই প্রত্যেকটা সুপারস্টার একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা ব্রন ব্রিকারের তরফ থেকে টপ রোপ মুভ দেখতে পাই, যেখানে সে টপ রোপের উপর থেকে ঝাঁপিয়ে অ্যানাউন্সার টেবিলের সামনে মানে স্যামি জেনের উপর ঝাঁপিয়ে পড়ে। এইসব মুভ তো ছিলই, তাছাড়া আমরা সিএম পাঙ্কের তরফ থেকেও ভালো ভালো মুভ দেখতে পাই। সব থেকে ভালো মুভ তো সেটা ছিল যখন আমরা দেখেছিলাম যে সিএম পাঙ্ক মানে সেথ রলিন্সকে বুলডগ আর ব্রন ব্রিকারকে ক্লোজ লাইন একসাথে মেরেছিল, সেটা একটা দেখার মতো মুভ ছিল। তাছাড়া সেথ রলিন্সের তরফ থেকে আমরা পেডিগ্রি দেখতে পাই, সুপার কিক দেখতে পাই, মানে পুরোটাই মানে ফাস্ট পেস অ্যাকশন ছিল। কিন্তু এই ম্যাচের মোড় পরিবর্তন হয় তখন যখন আমরা দেখতে পাই যে আমাদের স্যামি জেন একটা হেলোভা কিকের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু পল হেমন, আমাদের খুড়াফাতি পল হেমন পেছন থেকে তার পা ধরে টেনে দেয়, যার ফলে স্যামি জেন তার মুভটাকে এক্সিকিউট করতে পারে না। কিন্তু এই সময় আমরা আর একটা জিনিস দেখতে পাই, এই সময় আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক বাইরে ব্যারিকেডের কাছে পড়েছিল, আর কেউ একজন অডিয়েন্সের দিক থেকে এসে সিএম পাঙ্কের উপর ব্যারিকেডের থ্রু পড়ে যায়। এবার পরে যখন ক্যামেরা তার দিকে যায় তখন আমরা দেখতে পাই সেটা আর কেউ না, সেটা ছিল বিগ ব্রনসন রিড। তো বিগ ব্রনসন রিডের রিটার্ন এখানে হয়ে গেছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে আমাদের ব্রন ব্রিকার স্যামিজেনকে দিয়ে দেয় একটা স্পিয়ার, আর এইভাবে স্যামিজেনকে পিন করে ব্রন ব্রিকার আর সেথ রলিন্সের টিম ম্যাচটা জিতে যায়। এবার বিগ ব্রনসন রিডের তো সিএম পাঙ্কের সাথে শত্রুতা ছিলই, কারণ আমরা যদি মনে করে দেখি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে রোমান রিংস যখন টেবিলের উপর পড়েছিল তখন সিএম পাঙ্ক কি রোমান রিংসকে সেখান থেকে সরিয়েছিল, আর ব্রনসন রিড সেই টেবিলের উপর একটা সুনামি দিতে গিয়ে ইনজিওর্ড হয়েছিল। তো সিএম পাঙ্কের সাথে তার শত্রুতা তো ছিল, কিন্তু এইটা ভুললেও চলবে না, সিএম পাঙ্কের সাথে শত্রুতার আগে ব্রনসন রিডের সেথ রলিন্সের সাথে ফিউড চলছিল। তো এবার সবাই দেখে ভাবে যে তার মানে হয়তো ব্রনসন রিড এবার সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে, আর ব্রনসন রিড যেভাবে রিংয়ে ওঠে দেখে মনে হয় ব্রনসন রিড হয়তো সেটাই করতে চলেছে। তো আমাদের ব্রন ব্রিকার ব্রনসন রিডের সামনে চলে আসে যে সেথকে ছোঁয়ার আগে তোকে আমার উপর দিয়ে যেতে হবে, কিন্তু সেথ বলে আরে ভাই এত টেনশন নেওয়ার দরকার নেই, আমাদেরই দলে আছে বলে তাকে হাক করে। আর তারপর আমরা পল হেমনের মুখে সেই শয়তানি হাসিটা দেখতে পাই, আর তারপর ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। লাস্টে তারা একসাথে স্ট্যান্ড টল করে, সিএম পাঙ্ক আবার আসে, সিএম পাঙ্ক আবার অ্যাটাক করতে চায়, কিন্তু আর সিএম পাঙ্ক একা কী বা করতো। ওই দিক থেকে আমরা দেখি সেথ রলিন্স সিএম পাঙ্কের হাত ধরে, ব্রন ব্রিকার সিএম পাঙ্কের পা ধরে টেনে সিএম পাঙ্কে একটা পজিশনে নিয়ে আসে, আর বিগ ব্রনসন রিড সিএম পাঙ্কের উপর দিয়ে দেয় তার সুনামি। তো এইভাবে ব্রনসন রিড তার রিটার্ন তো করেইছে, রিটার্ন করার সাথে সাথে সেথ রলিন্সের টিমে যোগও দিয়ে দিয়েছে। তো আমরা সেথ রলিন্সের টিমে যে নতুন মেম্বারটার কথা বলছিলাম সেটা আর কেউ না, সেটা হয়ে গেছে ব্রনসন রিড। তো এমনিই তো সেথ রলিন্সকে টিমকে থামানো একদম মানে অসম্ভব ছিল, কারণ তার টিমে ব্রন ব্রিকার ছিল, এখন ব্রনসন রিডও অ্যাড হয়ে গেছে। তো এই টিমটাকে থামানো এবার অসম্ভব থেকে আরও বেশি অসম্ভব হয়ে গেছে। নেক্সট আমরা চেলসি গ্রিন আর জেলিনা ভেগার মধ্যে ম্যাচ দেখতে পাই ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। এবার এই ম্যাচটাকে নিয়ে কথা বলার থেকে কথা না বলাই ভালো, কারণ অ্যাকচুয়ালি ম্যাচটা সেরকমই ছিল, একদম লাস্ট মোমেন্টে ম্যাচটা অ্যানাউন্স হয়েছিল, আর ম্যাচটার মধ্যে বলার মতো সেরকম কিছুই নেই। ম্যাচটা থেকে একটাই জিনিস বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে জেলিনা ভেগা চেলসি গ্রিনকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। আর জেলিনা ভেগাকে হারানো এই মুহূর্তে একটু তো অসম্ভব আছে, কারণ ডাব্লিউডাব্লিউ ট্রিপল এর সাথে একটা ডিল হয়েছে, আর সেখানে মেক্সিকান সুপারস্টারদের এমনি একটা মানে আপার হ্যান্ড তো থাকেই। আর সেখানে চেলসি গ্রিন যদিও ভালো চ্যাম্পিয়ন ছিল জেলিনা ভেগার থেকে, কারণ জেলিনা ভেগা যখন এন্ট্রি করে কোনো রিয়াকশন পায় না, কিছু পায় না, কিন্তু যেহেতু সে মেক্সিকো থেকে বিলং করে তো তাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হয়েছে। এবার এটা নিয়ে আর বলার কিছু নেই, তাই সময় নষ্ট করেও বেশি লাভ নেই এই ম্যাচটার উপর। কিন্তু এর পরের ম্যাচটা ইন্টারেস্টিং ছিল, কারণ এর পরের ম্যাচটা ছিল জন সিনা ভার্সেস রন সিনার মধ্যে। হ্যাঁ, আর্ট্রুথ আজকে পুরো জন সিনারই পোশাক পরে এসেছিল, আর পুরো জন সিনার মতনই হাবভাব করছিল। জন সিনার মতো না, বলা যেতে পারে ভালো জন সিনার মতো, মানে যেই জন সিনার মেন মন্ত্র ছিল হাসল, লয়্যালটি, রেসপেক্ট।
আর আরট্রুথ তো বলেই ছিল জন সিনা সেই ভালো রূপটাকে মানে আরট্রুথ আবার ফিরিয়ে আনতে চায়। তো যেহেতু জন সিনা আরট্রুথের চাইল্ডহুড হিরো, তো আরট্রুথ আজকে পুরোই জন সিনার মতো সেজে এসেছিলো, মানে ভালো জন সিনার মতো সেজে এসেছিলো আর ভালো জন সিনার মতো অ্যাক্ট করছিল। আর আমাদের অরিজিনাল জন সিনা যে, সে তো তার নিজের সেই নিরস একদম মানে কালো এন্ট্রেন্স সেগুলোকেই কন্টিনিউ রেখেছিল। তো তারপর আমরা দেখতে পাই ম্যাচটা শুরু হওয়ার আগেই, যেমন বললাম প্রত্যেকটা ম্যাচই ফার্স্ট পেস অ্যাকশনে ছিল। তো জন সিনা আরট্রুথের উপর অ্যাটাক করে দেয়। প্রথম দিকে তো জন সিনারই ডমিনেন্স ছিল, যেটা হওয়ারই কথা, কিন্তু তারপর আমরা দেখি যে আরট্রুথও কামব্যাক করার চেষ্টা করে। আরট্রুথ জন সিনার যে 5 মুভ অফ ডোম সেটাকে লাগানোর চেষ্টা করে, 5 নাকল সাফল লাগায়, এমনকি জন সিনাকে তারই ফিনিশার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টও মেরে দেয়। শুধু তাই নয়, সেইটা মারার পর তাকে এসটিএফ মানে সাবমিশন মুভেও আটকে দেয়। কিন্তু এটা জন সিনা কোথায় বা আরট্রুথের কাছে হারতো। তো আমরা দেখতে পাই সেখান থেকে তো জন সিনা ছেড়ে যায়, আর লাস্টে জন সিনা তার সেই হিল ট্যাকটিক্স ইউজ করে, যেখানে আমরা দেখতে পাই জন সিনা আবার সেই বেল্ট নিয়ে আসে, মানে চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে এসে আরট্রুথকে মারতে যায়। কিন্তু আরট্রুথ তখন বলে, জন সিনা তুমি আমার চাইল্ডহুড হিরো, এটা তুমি কী করছো? তো আরট্রুথের মুখ দেখে জন সিনা বলে যে সত্যি তো, এটা আমি কী করছি, আমি তো ভালো মানুষ ছিলাম এক সময়। তো দেখে মনে হয় জন সিনার মন একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেগুলো সবই জন সিনার অ্যাক্টিং ছিল। কারণ জন সিনা তার চ্যাম্পিয়নশিপটা রেফারির হাতে দেয়, আর রেফারি যখন চ্যাম্পিয়নশিপটাকে রাখতে যায় সেই সময় জন সিনা আরট্রুথকে দিয়ে দেয় জন সিনার নিউ ফিনিশার লো ব্লো। আর লো ব্লো দেওয়ার পর আমরা দেখতে পাই জন সিনা আরট্রুথকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয়, আর আরট্রুথ আর কিক আউট করতে পারে না। আরট্রুথ এই ম্যাচে পিন হয়ে যায়, আর জন সিনা এই ম্যাচটাকে জিতে যায়। কিন্তু এই ম্যাচটা জিতেও জন সিনার শান্তি হয় না, কারণ যেই মুভটা জন সিনা একবারের জন্য মারেনি, মানে তার সেই চ্যাম্পিয়নশিপ দিয়ে আরট্রুথের মাথায় মারা, সেটা আমরা দেখতে পাই জন সিনা মানে রিং থেকে বেরাতে ওই চ্যাম্পিয়নশিপটা দিয়ে আরট্রুথকে একবার মেরে যায়, যেটার কোনো রকম কোনো দরকার ছিল না। অ্যানাউন্সার টেবিল থেকেও সবাই তাই বলছিল যে এটার কি খুব একটা দরকার ছিল। কিন্তু যেহেতু জন সিনার মধ্যে এখন শয়তান বাস করছে, জন সিনা তো এইসব কাজ করবেই। তো আমরা দেখতে পাই জন সিনা খুব ইজিলি এই ম্যাচটাকে জিতে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু জন সিনার কাজ এখানেই শেষ হয় না, কারণ ব্যাক স্টেজে তার দেখা হয় জে উসোর সাথে। আর জে উসোকে জন সিনা বলে অনেকদিন পর দেখা হচ্ছে, আর জে উসো বলে হ্যাঁ লাস্ট টাইম যখন আমাদের দেখা হয়েছিল তখন আমি তোকে রয়্যাল রাম্বলে হারিয়েছিলাম। তো জন সিনা বলে আচ্ছা তোর তো আজকে লোগান পলের সাথে ম্যাচ আছে, আর আমার মানে আমি যেটা চাই সেটা হচ্ছে রেসলিংকে রুইন করতে। এবার এর থেকে ভালো সুযোগ আর কী বা আসবে, যে একটা ইউটিউবার তার কাছে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে আসে, আর আমি তো এমনিই লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো রেসলিং তো এমনিই রুইন হয়ে যাবে। তো আমি আজকে তোর ম্যাচকে খুব কাছ থেকে দেখবো, সামলে থাকিস। মানে জন সিনা জেউসকে ওয়ার্ন করে দেয় যে তার ম্যাচে জন সিনা কিছু একটা তো করতে চলেছে। যাই হোক, নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই স্টিল কেজ ম্যাচ, যেটা হয় ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস ড্যামিয়ান প্রিস্টের মধ্যে। এবার এই ম্যাচটা ব্রুটাল ছিল, ম্যাচ ছিল। এই ম্যাচে আমরা চিয়ারের ইউজ দেখতে পেয়েছি। এবার এই ম্যাচে অনেকগুলো সাউথ অফ হেভেন চোক স্ল্যাম লাগিয়েছিল। প্রথমে তো আমাদের যে ড্যামিয়ান প্রিস্ট সেই ড্রিউ ম্যাকইন্টায়ারকে সাউথ অফ হেভেন চোক স্ল্যাম লাগায়। তারপর আমরা একটা মোমেন্টে দেখতে পাই আমাদের ড্রিউ ম্যাকইন্টায়ার ড্যামিয়ান প্রিস্টের উপরই ড্যামিয়ান প্রিস্টের ফিনিশার সাউথ অফ হেভেন চোক স্ল্যাম লাগিয়ে দেয়। এছাড়া দুজনকে স্টিল কেজে ছুঁড়ে মারছিল। আমরা ড্রিউ ম্যাকইন্টায়ারের তরফ থেকে ক্লেমোর কিকও দেখেছিলাম। মানে এই ম্যাচে সব কিছুই ছিল। আর যেমন বললাম ম্যাচটা ব্রুটাল ছিল, ফাস্ট পেসও ছিল অ্যাকশনে। কিন্তু এই ম্যাচেরও একটা টার্নিং পয়েন্ট আসে তখন, যখন দেখে মনে হয় যে ড্রিউ ম্যাকইন্টায়ার হয়তো জিতেই যাবে, কিন্তু ড্যামিয়ান প্রিস্ট সেই সময় চিয়ারের ইউজ করে। সবার প্রথমে তো ড্রিউ ম্যাকইন্টায়ারের গলাকে চিয়ারে আটকে সে মানে একটা সাউথ অফ হেভেন চোক স্ল্যাম লাগিয়ে দেয়, আর সেখানে ড্রিউ ম্যাকইন্টায়ারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সেই এজ আর র্যান্ডি অর্টনের যে মুভটা ছিল কনচার্টা, মানে একটা চেয়ারকে মাথার নিচে রেখে আর একটা চেয়ার দিয়ে সেই মাথার উপরে বাড়ি মারা, সেই মুভটা ড্যামিয়ান প্রিস্ট ড্রিউ ম্যাকইন্টায়ারের উপর মারে। আর সেটা যখন মারে ড্রিউ ম্যাকইন্টায়ার আর কিক আউট করতে পারে না, মানে কিক আউট আর করবে কি, ড্রিউ ম্যাকইন্টায়ার আর উঠতেই পারে না। আর তখন আমরা কি মনে করে থাকি, তখন আমরা মনে করে থাকি যে নয় কেউ কেজ থেকে এক্সকেপ করবে বা পিন করবে ড্রিউ ম্যাকইন্টায়ারকে, কিন্তু ড্যামিয়ান প্রিস্ট সেসব কিছুই করে না। ড্যামিয়ান প্রিস্ট সিম্পলি কেজের দরজা খুলে কেজ থেকে বেরিয়ে যায় আর ম্যাচটা জিতে যায়। আর এমনি স্টিল কেজ ম্যাচের রুল অনুসারে এটা তো একদম লিগাল। মানে এখানে আমরা বলতে পারি যে ড্যামিয়ান প্রিস্ট বুদ্ধিতে খেলে, তার মানে বলে না যে সবসময় শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, কিছু কিছু সময় মাথাকেও কাজে লাগাতে হয়। তো ড্যামিয়ান প্রিস্ট আজকে সেটাই করেছে। আর ড্যামিয়ান প্রিস্ট আজকে পুরো স্টিল কেজ ম্যাচের রুলকে ইউজ করেছে আর সিম্পলি কেজ থেকে বেরিয়ে ম্যাচটা জিতে গেছে। আর ড্রিউ ম্যাকইন্টায়ার তো পুরো পাগল হয়ে গেছে যে এটা কী হলো। এবার আমি তোমাদের বলেছিলাম যে যদি এই ফিউডটাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলেই এখানে ড্যামিয়ান প্রিস্ট জিতবে, আর সেটাই হয়েছে। এবার ড্রিউ ম্যাকইন্টায়ার যাতে উইক না লাগে তাই ড্রিউ ম্যাকইন্টায়ারকে পিনও করা হয়নি বা সাবমিটও করানো হয়নি। তো এই ফিউডটা আরও আগে তো এগোচ্ছে, মানি ইন দ্য ব্যাংকে এদের মধ্যে আমরা কিছু দেখতে পেতে পারি। আর এদের মধ্যে একটা ফাইনাল 3 নম্বর ম্যাচও হতে চলেছে, যেটা আজকের পর দেখে মনে হচ্ছে। কিন্তু আপাতত আজকের ম্যাচে ড্যামিয়ান প্রিস্ট জিতে গেছে, তো এখন স্কোর 1-1 হয়ে গেছে। এবার আমি তো এই ফিউডটাকে নিয়ে বেশি খুব একটা ইন্টারেস্টেড নই, কিন্তু
তোমরা এই ফিউডটাকে নিয়ে কতটা ইন্টারেস্টেড কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো। আর এবার ফাইনালি কথা বলা যাক স্যাটারডে নাইটস মেন ইভেন্টের যেটা ছিল জেউসো ভার্সেস লোগান পলের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেখানে সবার প্রথমে জেউসোর এন্ট্রেন্স হয়, তারপর লোগান পলের এন্ট্রেন্স হয়। আর এই ম্যাচটাও খুব ফাস্ট পেস ম্যাচ ছিল, যেমন বললাম প্রত্যেকটা ম্যাচই ফাস্ট পেস ছিল, এটাকে বারবার বলার কিছু নেই। তো এই ম্যাচে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম জেউসোর থেকে, জেউসো তার থেকে ভালো পারফর্ম করেছে। আর দেখে মনে হচ্ছে লোগান পলের সাথে টক্কর দেওয়ার জন্য জেউসোকেও মানে ভালোই পরিশ্রম করতে হয়েছিল। তো এই ম্যাচে আমরা জেউসোর তরফ থেকে সুপার কিক দেখতে পাই, স্প্ল্যাশ দেখতে পাই, রিংয়ের বাইরে অ্যাকশন দেখতে পাই, লোগান পলের তরফ থেকে আমরা ওয়ান লাকি পাঞ্চের চেষ্টা দেখতে পাই, লোগান পলের টপ রুফ মুভগুলো দেখতে পাই, লোগান পলের হাই ফ্লাইং অ্যাকশন দেখতে পাই। মানে এই ম্যাচে সব কিছুই ছিল। কিন্তু এই ম্যাচেরও টার্নিং পয়েন্ট আসে তখন যখন আমরা দেখতে পাই যে জেউসো সবার প্রথমে লোগান পলকে একটা স্পিয়ার মারে, তারপর একটা স্প্ল্যাশ মারে, আর দেখে মনে হয় জেউসো এবার এই ম্যাচটাকে জিতে যাবে, লোগান পল হেরে যাবে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই কেউ একজন রেফারিকে সেখান থেকে টেনে বের করে দেয়, মানে পিন করতেই দেয় না। আর এটা আর কেউ না, এটা ছিল আমাদের লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনা। আর জন সিনা যেমন জেউসোকে সতর্ক করেছিল যে এই ম্যাচটা জন সিনা খুব কাছ থেকে দেখবে, তো জন সিনা সেটাই করেছে। আর জন সিনা এখানে এসেছিল মেনলি জেউসোকে হারাতে। আর তারপর আমরা দেখতে পাই রেফারি যখন বাইরে থাকে তখন জন সিনা জেউসোর উপরে অ্যাটাক করে দেয়। আর একবারের জন্য সবার মনে হয় তার মানে কি এবার লোগান পল সত্যি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি? কারণ এইখানে আমাদের পৃথিবীর সব থেকে ভালো মানুষ মানে কোডি রোডসের রিটার্ন ফাইনালি হয়ে যায়। তো রাসেলমেনিয়ার পর থেকে প্রথমবারের জন্য কোডি রোডসকে দেখা যায়, যেখানে কোডি রোডস এখানে আসার পরই জন সিনার উপর অ্যাটাক করে দেয়, লোগান পলের উপর অ্যাটাক করে দেয়, তারপর জন সিনাকে ক্রস রোডস মারে আর জন সিনাকে রিং থেকে বের করে দেয়। আর যখন কোডি রোডস জন সিনাকে রিং থেকে বের করে দেয় সেই সুযোগটা জেউসো কাজে লাগায়, আর জেউসো লোগান পলকে দিয়ে দেয় একটা স্পিয়ার। আর তারপর রেফারি আবার উঠে আসে, জেউসো লোগান পলকে পিন করে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। কিন্তু গল্প এখানেই শেষ ছিল না, কারণ ম্যাচের শেষে আমরা দেখতে পাই কোডি রোডস মাইক নিয়ে জন সিনাকে বলে যে দেখ জন সিনা, তোর রেসলিংকে যতটা রুইন করাচ্ছিল বা নষ্ট করাচ্ছিল তুই অনেকটাই করে ফেলেছিস, কিন্তু এবার আমি ফিরে এসেছি আর আমি আর তোকে রেসলিংকে নষ্ট করতে দেবো না। তো চল, তোর কাছে তোর পার্টনার আছে, আমার কাছে আমার ভাই আছে যে কিনা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমার ভাই। তো মানি ইন দ্য ব্যাংকে তোদেরকে আমরা দেখে নেবো। এই বলে মানি ইন দ্য ব্যাংকের জন্য একটা ম্যাচ সে প্রায় কনফার্ম করে দিয়েছে। এখানে একটা টিমে আছে জেউসো আর কোডি রোডস, আর একটা টিমে আছে লোগান পল আর জন সিনা। আর এই ম্যাচটার কথা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, এখন এই ম্যাচে একজন করে পার্টিসিপেন্টস অ্যাড হওয়া বাকি আছে, সেটাও আমরা হয়তো রোড টু মানি ইন দ্য ব্যাংকে দেখেই নেবো। আর দেখা যাক এই ম্যাচে ট্র্যাভিস স্কট আর জিমি উসোকে অ্যাড করা হয় কিনা, কারণ প্ল্যান তো অরিজিনালি এটারই আছে। তো আপাতত আজকে তো এটা কনফার্ম হয়ে গেছে যে এই ম্যাচটা অন্তত হতে চলেছে, মানে মানি ইন দ্য ব্যাংকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোনো 1-on-1 ম্যাচ কারোর সাথেই নেই। এরা দুজনই একে অপরের সাথে একটা ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তো এই ছিল আজকে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। যেমন বললাম আজকে অনেক কিছু ছিল, ব্রনসন রিডের রিটার্ন হয়েছে, কোডি রোডসের রিটার্ন হয়েছে, ভালো ভালো ম্যাচ আমরা দেখেছি, স্টোরি লাইন প্রোগ্রেশন দেখেছি, মানি ইন দ্য ব্যাংকের জন্য আমরা ম্যাচ পেয়েছি। তো সব কিছুই হয়েছে আজকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে। তো এইটা অন্যান্য স্যাটারডে নাইটস মেন ইভেন্টের তুলনায় তো আমার ভালো লেগেছে। এবার তোমাদের স্যাটারডে নাইটস মেন ইভেন্ট কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তার সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। অবশ্য তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই করো। আর বাকি ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক তো ডিসক্রিপশনে আছে, সেখান থেকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।